সাথে যে সুন্দর একটি আলোচনা চক্র আয়োজন করা হয়েছে তার প্রারম্ভিক পর্ব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের আলোচনার প্রধান বক্তা সিনিয়র প্রফেসর ডক্টর তারানাথ অধিকারী, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি উনি প্রফেসর। আর আমাদের সামনে আমরা পেয়েছি আমাদের কলেজের আইপিসি কোঅর্ডিনেটর স্যার এবং আমাদের বার্সা স্যার ডক্টর শ্রীনাথ দত্ত মহাশয়কে। আমরা আজকে প্রিন্সিপাল স্যার না থাকার কারণে আমাদের আজকে দায়িত্বে আছে কলেজের দায়িত্বভার গ্রহণ করছেন ডক্টর সৌমিক দাসগুপ্ত মহাশয়কে পেয়েছি ডিসিপ্লিন থেকে। তো আমি আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং আমার সহকর্মী যারা আছে সহ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলকে ভালোবাসা জানিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করব। প্রথমেই আমাদের মুখ্য বক্তা এবং আমাদের মধ্যে উপস্থিত আমাদের কলেজেরই অধ্যাপকবৃন্দ শ্রমিক দত্ত মহাশয়কে এবং শ্রীনাথ দত্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। Matches. আজকের বিষয় বেদ আর বৈদিক রীতিতে সনাতন সংস্কৃতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠান শুভারম্ভ করব। আমি অনুরোধ করব আমাদের মুখ্য বক্তা মহাশয়কে এবং আমাদের কলেজের যে আধিকারিক রবীন্দ্র দত্ত মহাশয়কে এবং শ্রীনাথ মহাশয়কে আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা করা যাবে। আমরা আজকের এই অনুষ্ঠানটি শুরু করার জন্য প্রথমেই আমরা ডেকে নেব আজকে আধিকারিক ডক্টর সৌমিক দাসগুপ্ত মহাশয়কে আজকে কিছু বলার জন্য এবং আমাদের অনুষ্ঠানে সূচনা করার জন্য। প্রধান বক্তা আমাদের উপস্থিত আইপিএসি কোঅর্ডিনেটর প্রধান বক্তা এবং এখানে আমাদের সহকর্মী যারা আছেন এবং ছাত্রছাত্রী, আজকে এই সাংস্কৃতিক ডিপার্টমেন্টের উদ্যোগে যে বিষয়টা নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে খুবই একটা আকর্ষণীয় বিষয়। ইতিহাসেরও বেশ কিছু শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আছেন এখানে। বেদিক কালচার তার সময়টা কখন ছিল এবং সেই সূত্রে বিভিন্ন রকম যে ভাবনাগুলো আছে, বিভিন্ন রকম মত যেগুলো আছে, সেগুলো নিয়ে যত বেশি চর্চা হবে তত বেশি আমার মনে হয় সত্যতা বেরিয়ে আসবে। এই বিষয়ে অনেকের হয়তো ভাষা ধারণা আছে, সেটা কোনোটাই সম্পূর্ণ নয়। তো আশা করবো আমাদের বক্তারা সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরবেন, ছাত্রছাত্রীদের সঙ্গে আমরাও সংযুক্ত হব। কথা বলে আমি উদ্যোক্তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
আমরা শ্রমিক স্যারকে বরণ করে নেব এই পুস্তক তহবিলের মাধ্যমে। আমি এনএসএর কলেজ থেকে রেডি করবো, তোমরা নিয়ে এসো আর আমাদের চিফ মেম্বার মতো স্যারকে বরণ করে নেবে। স্যার স্যার সামনে আসুন না, বাইরে থেকে আসুন। আমরা সবসময় দেখেছি যে আমরা উত্তরীয় দিয়ে বরণ করি, কিন্তু কথাটা বাংলা। কারণ স্যারের হয়তো অনেক উত্তরীয় বাড়িতে আছে, এটা ভেবেই করি স্যার, মনে করুন না স্যার তো বলি। এরপরে আমি ফিনান্স স্যারকে দু এক কথা বলে আমি উত্তরগুলো মাথায় আমাকে যেহেতু নেওয়া বলে রেখেছি, তবু আমি সময় On behalf of our college, I cordially invite Professor Tarak Babu of Rabindra Bharati, and I welcome the students here. এই ওয়েলকামটা খুব এসেন্সিয়াল, কারণ তাদের জন্য সব কিছু, তারা যদি না থাকে সব অ্যাক্টিভিটি বেকার। তো তাদের এই উপস্থিতি আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, কারণ দিস শুড বি আ হ্যাবিট। আমার কাছে যেটা আছে যে এই অ্যাক্টিভিটি এভরি ডিপার্টমেন্ট ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেবল। আর ওনার টপিক যেটা সেটা হচ্ছে বেদিক, শুনতে সংস্কৃত, কিন্তু দ্যার ইজ এ স্পাইডার ওয়েব এভরিওয়্যার, কারণ বেদা কামস ইন এভরি ফর্ম, in science, in literature, in history, and obviously in language studies. So এটা শুনতে ভালোই লাগবে। এখানে একটা অ্যাড অন করা হয়েছে, যেটা হচ্ছে নিউ থিওরিজ এনইপি 2020। ওটা যদি নাও থাকতো, থিওরি অলওয়েজ ইভলভস। সো এই থিওরি নিয়ে সবসময় যারা আমরা রিসার্চের মধ্যে আছি, যারা এটা নিয়ে সবসময় চর্চা করছি, নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ডেটা সবসময় আমাদের কাছে আসতে থাকে, অ্যান্ড ইট শুড বি শেয়ার্ড অ্যামং ইয়ংস্টার্স। সো এর থেকে বেশি কিছু না বলে আমরা মেন অ্যাক্টিভিটির মধ্যে চলে যাই। থ্যাংক ইউ অল ফর কামিং হিয়ার। এবং স্যারকে। এরপরে আমাদের একটি সুন্দর গানের মধ্যে আমাদের মুখ অনুষ্ঠানে চলে যাব। আমি ডেকে নেবো আমাদের বিভাগের অধ্যাপিকা মালতী ভট্টাচার্য মহাশয়কে এবং আমার তার যারা সহপাঠী আছে তাদেরকে ডেকে নেবো, যারা তারা মঞ্চে ডেকে নেবো। জীবন
আজকে একসঙ্গে স্যারকে পেয়েছি এবং গিফট হিসাবে স্যারের সাথে আমরা স্যারের সহধর্মীকেও পেয়েছি, কাকিমাকে পেয়ে আমরা আরও খুশি, এটা আমরা এক্সট্রা পেয়েছি। তো আমরা ম্যাডামকে একটু কমেন্ট করবো পুস্তক দিয়ে। সঞ্চয়ী কোথায় আছে? সঞ্চয়ী আমাদের বিয়ে পাস করছে, সঞ্চয়ী পেয়েছো ম্যাডামকে একটু বড় করে দাঁড়াবেন একবার। এরপরে আমরা মুক্ত প্রবাহে ফিরে আসবো। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন যার সম্বন্ধে আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি বা যার জেনার সম্বন্ধে বলতে যাচ্ছি আমার মুখে তার কথা মানায় না। কেন আমরা যে কিছু করে করতে পারছি, ওনাদের যে অবদান, গুরুকে পরিচয় করানো খুব তো কঠিন হয়। সেজন্য কি বলবো স্যারের সম্বন্ধে, তবুও আজকে যেহেতু বলতে হবে তোমাদেরকে জানানোর জন্য, তাই স্যার আমি এই দ্বিতীয় গল্পটা করছি, কিছু মনে করতে না। আর মহান মানুষের কর্মেই পরিচয় আছে, স্যার ঠিকই বলে কিছু বলার প্রয়োজন। তোমরা কথাবার্তা স্যার যখন শুরু করবে তখনই বুঝতে পারবেন ওনার পরিচয় কর্মযোগী উনি। স্যারের যেটা সব থেকে বড় তোমাদের প্রয়োজন, তোমরা পড়ো। এমন কোনো স্টুডেন্ট নেই যে বৈদিক সংকলন পড়ে নেই। সংস্কৃত জগতে বৈদিক সংকলন বলে যে বাংলা এডিশনটা আছে, সেই বইটা পড়েন এমন কেউ নেই। এটা একটা ঐতিহাসিক সৃষ্টি। এছাড়াও স্যারের বিভিন্ন শাস্ত্রে, বৈদিক শাস্ত্র, ইতর শাস্ত্র, প্রচুর সুন্দর সুন্দর উপযোগী বই আছে। তাহলে কর্ম দিয়ে প্রথম শুরু করলাম এবং সেই বই পড়ে আমিও সমৃদ্ধ হয়েছি, তোমরাও পড়ছো। প্রতিটা MA এবং BA স্যারের বই পাঠ্যটা এমন কোনো ইউনিভার্সিটি নেই এবং এমন কোনো কলেজে নেই। তাহলে তোমরা সবাই নাম আগে দিয়ে তোমরা জানো, শুনেছো। তাছাড়া উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টির ডিন হিসেবে নিয়োগ কার্যরত ছিলেন। আমাদের যে কলেজ সার্ভিস কমিশনের যে কলেজে চাকরি করার জন্য যে আমাদের যে এক্সাম হয় বা যেখানে আমাদের ইন্টারভিউ হয়, তিনি তার চেয়ারম্যান ছিলেন, তিনি গভর্নমেন্ট নমিনি ছিলেন এবং এখনও আছেন। বর্তমানে উনি ইন্টারভিউ নিচ্ছেন, আমরা পেয়েছি ওনার সেই মানসূত্রে। স্যার বলে যদি ইন্টারভিউ তাহলে আসবো না। তো স্যারের তো আমাদের কাছে এসে শুধুমাত্র আমাদের ভালোবাসা, আর এর জন্য আমি বিভাগীয় কৌশিক আছে, কৌশিক অনেক মাত্র স্যারকে বলেছে, কৌশিককে ধন্যবাদ। সুমন্তা আছে স্যারের কাছে, আমরা সবাই স্যারের কাছে, তো ওদের সঙ্গে খুব যোগাযোগ বেশি হয় স্যারের। তো সকলকে ধন্যবাদ জানাই স্যারকে আমরা পেয়েছি বলে। আর স্যারকে তো অত্যন্ত আমরা গর্বের বিষয় যে যেখানে ইউনিভার্সিটির লোকেরাও খুঁজে কাজে পাচ্ছে না, স্যারকে সময় পাচ্ছে না, আমাকে যখন ফোন করে বলতো স্যারকে পেলি, কী করে পেলি না স্যার, তো আমাকে না বলতো। তো সেজন্যই বললাম যে আমাদের এত ভালো ছিল ভালো। আরেকটা বিষয়, কোভিডের সময় স্যার আমাদের যে অনলাইনে ইন্টারন্যাশনাল যে সেমিনার হয়েছিল, স্যার তোমার তাতেও পেয়েছিলাম। তখন স্যার কথা দিয়েছিলেন যে আমি একবার এটার জন্য রাজবাড়ি যাবো, তোদের কলেজে যাবো। সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম স্যারকে। স্যার অনলাইনে বরাবরই ভালোবাসেন না, কিন্তু তখন অনলাইনে চলছিল, তাই কিছু করা ছিল না। সাক্ষাতে এসে যেটা হয়, যেটা উপলব্ধি হয়, সেটা অনলাইনে খুব ততটা হয় না। স্যারের ধারণা তখন বুঝতে পেরেছিলাম আমরা। তো স্যারকে আমরা আবার আনতে পেরে এখানে, বা স্যার এসেছেন সহজে, আমরা খুব খুশি হয়েছি। আর আমার ব্যক্তিগত অবদান আমি বলতে পারবো না, স্যার হচ্ছে আমার প্রতিটা স্টেপে, যখন যখন স্যার আমি বড় হয়েছি, আমি উপরে উঠেছি, তখন স্যার ঠিক আমার সেই সময় আছে। PhD বলো, চাকরি বলো, যেখানে যাই সেই স্যার সেই বোর্ডে থাকে। সেই জন্য আমিও স্যারের কাছে কৃতজ্ঞ ঋণী। তো আর একটা যেটা বিষয়, স্যার কিন্তু আমরা যেমন চাকরি পেয়ে গেলে পড়াশোনা করি না, স্যার কিন্তু অসম্ভব পড়াশোনা করতে ভালোবাসে। স্যারের নিত্য অধ্যবসায় স্যারের হচ্ছে এতটা মনোবলের কারণ। এবং এই মুহূর্তে পর্যন্ত প্রতি বছর স্যারের কিছু না কিছু বই বেরোচ্ছে। আমরা ভাবি আমরা প্রচুর কিছু কাজ করছি, আমরা এই কাজ করছি। কেউ আমাকে স্যার যখন বিরাবু বলেন শুনতে করবে, আমি বলি এই কাজ করছি, ওই কাজ করছি। কিন্তু এই সমস্ত কাজ করার পরেও স্যার বই লিখছেন, পড়ছেন এবং পড়াচ্ছেন। আমরা যদি একটা সেমিনারে বা ওয়ার্কশপ কোথাও যাই, শুনতে আমাদের প্রচুর কিছু আমাদের সময় চলে গেল, বা স্যারের প্রায় এটা অভ্যাসে দাঁড়িয়ে পড়েছে কথা প্রতিদিন বলা। হয়তো শরীর ভালো না তাই যাচ্ছে না, এমনটা হয় এখন বর্তমানে স্যারের। তো আমি আর বিশেষ কিছু না বলে
স্যারকে আমার ভালোবাসা প্রণাম জানিয়ে আমি স্যারকে আমার মঞ্চ ছেড়ে দিচ্ছি। স্যার আপনি আসুন, আপনার মতো আমি শুরু করি। নমস্কার স্যার, ধন্যবাদ। वन्दे परमानन्दमाधवं समारम्भं शङ्कराचार्यमध्यमम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আজকে আমরা আছি মঞ্চে উপস্থিত আজকের এই মহাবিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক দাশগুপ্ত এবং মঞ্চে আছেন আমার নেই কাছেই আছেন কেমিস্ট্রি রসায়ন বিদ্যার অধ্যাপক ডক্টর দত্ত দাশগুপ্ত এখানেই আছেন ইংরেজি। আর এছাড়া আমি তো যাদের যাদের চিনি তাদের মধ্যে দেখতে পাচ্ছি বিভাগীয় প্রধান, যে আমার সম্বন্ধে অনেক অতিশয়োক্তি করে গেল। আমি যতদূর জানিও কাব্যের ছাত্র নয়, কাব্যের লোকেদের একটা অতিশয়োক্তির প্রবণতা থাকে, হ্যাঁ, কিন্তু কাব্যের না হয়েও অতিশয়োক্তিতে খুব দক্ষ। ডক্টর সৌম্য কুমার পান আমাকে যে এখানে নিয়ে এসেছে, মানে এই কদিনের মধ্যে আসবো না, এটা আমার ইচ্ছে ছিল, কারণ আজকেই হুগলিতে আর একটা বক্তৃতা আছে, সেটা আমি স্কিপ করতে চলেছি। তো শেষ পর্যন্ত কৌশিক সে প্রায় জোর করে নিয়ে এসেছে। এই কৌশিক, সুব্রত এবং আরও যারা বিভিন্ন পদে আছেন, ডক্টর সোমদত্ত হাতি, আমি আমার আবার ছাত্রীকে দেখতে পাচ্ছি সুরভি ঘোষ, এবং আরও অন্যান্য বিভাগে যারা অধ্যাপক অধ্যাপিকা আছেন। আমি দেখতে পাচ্ছি যে আরও আমার এক ছাত্রী নাম কিন্তু হয়তো আমার সঙ্গে পরিচয় আছে, তিনি অন্য জায়গা থেকে অধ্যাপিকা কীর্তি দেব, তিনিও এসছেন, এবং অন্যান্য বিভাগের যারা অধ্যাপক অধ্যাপিকা কিন্তু আছেন, এবং আমার স্নেহের ছাত্রছাত্রী। যে বিষয়টা আমি ভেবে, যেটা আমার হয়তো একটুখানি প্রিয় বিষয়ও বটে, সেটা হচ্ছে যে বৈদিক সভ্যতার আরম্ভ কোন সময়ে হয়েছিল সেই সম্পর্কে নতুন কিছু তথ্য আমরা দিতে পারি কিনা, অর্থাৎ বিগিনিং অফ ভেদিক সিভিলাইজেশন কখন হচ্ছে এবং তার সম্বন্ধে নিউ থিওরিজ, এই নিউ থিওরিজটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু ওর সঙ্গে কৌশিকার কি ল্যাব দিয়েছে, সেটা হচ্ছে এনভিপি, যেটা সম্বন্ধে আমার খুব ভালো ধারণা নেই, হয়তো প্রফেসর দাশগুপ্ত থাকতে পারে, হ্যাঁ, বা আইপিএসসি কোঅর্ডিনেটর থাকতে পারে। আমি হয়তো দুটো একটু সামান্য যা জানি শেষের দিকে সেই হয়তো বলব। তো বক্তৃতা মানে আমি পড়াচ্ছি অনেক বছর, সবটা যদি ধরা হয় তাহলে 42 বছরের বেশি। মানে I have been in teaching profession for 42 years, 42 plus years, মানে আর কয়েকদিন পরে হয়তো 43 years। এবং টিচিং হয়তো আমার ভালো লাগে, কিন্তু বক্তৃতা সম্পর্কে আমার কিছু ভয়ভীতি আছে, এবং সেই সম্পর্কে আমি আপনাদের একটু গল্পই বলি, তাহলে হয়তো ভালো লাগবে। রোমে এক সময় একটা স্পোর্ট ছিল, খেলা আমোদ প্রমোদ ছিল, যেটা হচ্ছে কি একটা খাঁচার মধ্যে সিংহ রাখা হতো এবং কৃতদাসদের সেই খাঁচার সামনে ক্ষুধার্ত সিংহ রাখা, এবং একটা কৃতদাসকে, যারা বন্দী কৃতদাস, তাদেরকে তার সামনে ফেলে দেওয়া হতো এবং বলা হতো সিংহটাকে এবার খাঁচার ভেতরে সিংহটাকে
বের করা হতো না, ওই কৃতদাসটাকে ঢুকিয়ে দেওয়া হতো, সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। তো দ্যাট ওয়াজ দ্য স্পোর্ট অফ দ্যাট এম্পায়ার, রোমান এম্পায়ার। তাদের রাজা এবং যারা যারা এলিট ক্লাস থাকতেন তারা সব সেসবগুলো দেখে খুব আনন্দ পেতেন, মজা পেতেন, ইউরোপিয়ান আনন্দ। তো এইবার একটা খুব বুদ্ধিমান কৃতদাস তার পালা এলো। তো সেই পালাটা যখন এসেছে, এবার সিংহ, ক্ষুধার্ত সিংহ সামনে রয়েছে, সিংহটাকে এবার কাঁচা তুলে দেওয়া হলো। কৃতদাস ভেতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে সিংহের কানে কি একটা বলল, বলার পরে দেখা গেল সিংহ চুপচাপ, ওঠেও না। এখন যত খোঁচা দেওয়া হচ্ছে সিংহ আর ওঠে না। তারপরে ওটা আচ্ছা বেরিয়ে চলে এসেছে। বেরিয়ে আসার পর তাকে জিজ্ঞেস করা হবে যে আপনি সিংহকে কি বললেন যে সিংহ আর উঠতে চাইছে না? তা সে বললো, দেখুন আমি সিংহর কানে কানে গিয়ে বললাম যে তুমি আমাকে খেতে পারো, কিন্তু খাওয়ার পরেও তোমাকে একটা বক্তৃতা দিতে হবে। যদি বক্তৃতা দিতে রাজি থাকে তাহলে খাও। সিংহ সেই শুনে আর সে দাঁড়ায়। তা আমারও সেই রকম দরকার যে বক্তৃতা দিতে হলেই একটা বিপদ। টিচিং হয়তো পড়াতে, ক্লাসে পড়াতে অসুবিধা হয় না, দুদিন পড়িয়ে অভ্যাস হয়ে গেছে, কিন্তু বক্তৃতা দিতে হলেই আমার মনে হয় যে কি যেন অনেক কথা মনে হয় বলা হলো না, বা এটা বললে ভালো হতো ইত্যাদি মনে হয়। লেটস কাম টু আওয়ার পয়েন্ট। তো বৈদিক সভ্যতা খুব প্রাচীন, কিন্তু এই সভ্যতার শুরু কবে? এই শুরু বলতে গেলে আমাদের প্রথম শুরু করতে হবে, আমি অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য বলছি, মাস্টার সাহেবরা হয়তো অধিকাংশ সবই জানেন, যারা পড়াচ্ছেন তারা সব জানেন, কিন্তু যারা পড়ছে তাদের কাছে হয়তো তথ্যগুলো নতুন। তো প্রথম বৈদিক সভ্যতার যদি মনে করি কখন থেকে শুরু হলো, তা এর প্রায় তিনটে পক্ষ, তিনটে এখানে বোর্ড থাকলে সেটা দেখানো যেত। আর প্রথম পক্ষ হচ্ছে, আমরা যদি বৈদিক পরম্পরা দেখি তাহলে সেখানে দেখা যাবে যে বৈদিক সভ্যতার কাল কোথাও লেখা নেই। পরবর্তীকালে যারা বেদ ব্যাখ্যা করছেন তারাও বেদের কাল কোথাও লিখলেন না। এটা বলতে পারেন যে এটা ভারতীয় সাহিত্যের একটা দুর্বল দিক। হ্যাঁ, আপনি যদি গ্রিক সাহিত্য দেখেন যে হোমার কবে লিখেছিলেন, ইলিয়াদ উপদেশী কবে লেখা হয়েছিল, তার ডেট, কাল এবং ডেট পর্যন্ত লেখা আছে। হ্যাঁ না, তো লেখা আছে, কিন্তু সক্রেটিস কবে লিখছেন, প্লেটো কবে লিখছেন, এই ডেটগুলো গ্রিক সভ্যতার ক্ষেত্রে দেখবেন তাদের সব লিখিতভাবে আছে। আমাদের ক্ষেত্রে এই লিখিত নেই, প্লাস মাত্র দুজন ছাড়া আর কোনো সাহিত্যিক গোটা ক্লাসিক্যাল সংস্কৃতে পাবো না যারা তাদের কাল সম্বন্ধে দু এক কথা বলেছেন। তার মধ্যে একজন হচ্ছেন আমাদের বামভট্ট, আর একজন হচ্ছেন ওই রাজতরঙ্গিণীকা বলবান কাশ্মীরি। এছাড়া আর কারোরই তিনি কবে রচনা করছেন, কালিদাস সাথে মেমোরিয়াল, তাকে পৃথিবীর ভারতবর্ষের শ্রেষ্ঠ সংস্কৃত কবি হিসেবে বলা হয়, এবং সে ব্যাপারে কারোরই দ্বিমত নেই। পুরা কবিনাম গণনা প্রসঙ্গে অধিষ্ঠিত কালিদাস অদ্যাপি তৎতুল্য কবের বাবা অনামিকা সার্থকবতী বল। বাংলা মানে হচ্ছে এরকম, আগে যখন ভালো ভালো কবিদের নাম করা হচ্ছিল তখন এক নাম্বার হিসেবে কালিদাস, তারপরে তৎতুল্য কবের অভাব, তারপরে সেরকম আর কবি পাওয়া গেল না বলে তারপরে আমুলটার নাম কি অনামিকা, তার মানে অনামিকার নামটা থেকেই গেল, মানে দ্বিতীয় নাম আর করা গেল না। তা এই কালিদাস সম্বন্ধে এত সব বড় বড় কথা আমরা জানি, কিন্তু তিনি যে কবে জন্মালেন, কবে লিখলেন, কোথায় লিখলেন, এসব ইতিহাস আমাদের কাছে জানা স্পষ্টভাবে নেই। ফলে অন্তত 500 বছরের ডিফারেন্স। হ্যাঁ, মানে আমাদের ইতিহাস বইগুলোতে লেখা থাকে সেটা হচ্ছে 5th সেঞ্চুরি এডি, কিন্তু কালিদাসের লেখার যেটা একটা খুব বড় আর্কিওলজিক্যাল প্রুফ, সেই আর্কিওলজিক্যাল প্রুফ মধ্যপ্রদেশ থেকে পাওয়া গেছে। সেই আর্কিওলজি থেকে প্রুফ দিয়ে দেখা যাচ্ছে
যে সেইটা কালিদাস খুব সম্ভব 1st সেঞ্চুরি এডি লোকজন, এবং তাই যদি হয় তাহলে বাকিরা আরো পিছিয়ে যাবে ইত্যাদি। যাই হোক, বেদের ক্ষেত্রে মানে কালের নিয়ে প্রথম পক্ষ হচ্ছে যে সত্যি কালের কোনো নেই, কেউ লিখলেনও না, তা বেদের যারা ব্যাখ্যা করলেন প্রাচীনকাল থেকে তারা কেউ কিছু বললেন না। কেন? তার একটা কারণ হচ্ছে তারা মনে করলেন বেদ হচ্ছে নিত্য এবং অপৌরুষেয়, কেউ লেখেননি। ঋষিদের কি বলা হচ্ছে? ঋষয় মন্ত্র দ্রষ্টার নতু মন্ত্র কর্তা। ঋষিরা হচ্ছেন মন্ত্র দর্শন করছেন সামনে, দেখেন visualize the Vedic verses, but they have not composed it. তারা করেনি, এই জন্য লেখক হিসেবে কোনো নাম নেই। এবং এই বৈদিক সাহিত্যটা কত বড় সেই সম্পর্কে আমাদের তৈত্তিরীয় ব্রাহ্মণ, মানে বেদের একটা ব্রাহ্মণ গ্রন্থ, এবং পুরাণে একটা ছোট গল্প আছে, সেই গল্পটাও বলি। গল্প শুনতে আমার মনে হয় বেশি ভালো লাগে। গল্পটা হচ্ছে যে ঋণাম বর্ষ শতম আয়ু পরিণীত। মানুষের মোটামুটি আয়ু কতদিন ধরা হয়? 100 বছর, তাই? তা ঋষি ভরদ্বাজ তিনি 100 বছর পরমায়ু ধরা যাক পেয়েছিলেন। পেয়ে তিনি শুধু বেদই শিখতে লাগলেন। এবার 100 বছর ধরে শেখার পরে তিনি ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে দেখুন, 100 বছর আমি ঠিক বেদ পড়ে উঠতে কিছুই পারলাম না, আপনি যদি আমাকে আর 100 বছর পরমায়ু দেন তাহলে আশা করি আমি গোটা বেদটা পড়ে উঠতে পারব। তা ব্রহ্মা বললেন ঠিক আছে, আপনাকে আর 100 বছর পরমায়ু দিচ্ছি। দিয়ে তিনি 200 বছর ধরে বেদ পড়লেন। 200 বছর পড়ার পর তিনি ব্রহ্মার কাছে বললেন হ্যাঁ 200 বছর পড়লাম কিন্তু বেদটা কিছুই পড়ে উঠতে পারলাম না, আশা করি আর 100 বছর যদি দেন তাহলে আমি পড়ে উঠতে পারব। ব্রহ্মা বললেন যে ঠিক আছে, আরো 100 বছর পরমায়ু তোমাকে দিলাম। দিয়ে 300 বছর ধরে তিনি বেদ পড়লেন। পড়ার পরে তিনি বললেন যে আর পরমায়ু দেওয়ার দরকার নেই, কেননা আমি কিছুই পড়ে উঠতে পারলাম না। কি মন্তব্য করলেন? বেদা ওই অনন্তা, বেদ এত বিস্তৃত যে এত বড় বেদ 300 বছরেও পড়া সম্ভব নয়। আমি তো বেদ পড়ছি কত 35-36 বছর, তাই তো? তা আমার তাহলে এটা 100 বছর হলোই, 300 বছর তো হলো না, তখন আমি বেদের প্রায় কিছুই জানি না। হ্যাঁ, ভরদ্বাজ তিনি পড়ে 300 বছরে কিছু করতে পারেনি। এখন অনন্ত যদি না হয়, আমি যেহেতু বেদের উপর অনেকগুলো গ্রন্থ লিখেছি এবং একটা কাজ যেটা করেছি সেটা আপনাদের সামনে বলতে চাই, যে যে কাজটা এখনো পর্যন্ত কোনো বাঙালি করে ওঠেননি, সেটা হচ্ছে সমগ্র অথর্ববেদের অনুবাদ করা। হ্যাঁ, এবং এটা 4 মাস এখনো পর্যন্ত কোনো বাঙালি করেনি, কারণ এটা ভেরি টাফ, খুব কঠিন কাজ। তো গত 6 বছর 7 বছর ধরে করছি এবং সেটা এই বছরে ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হয়েছে এবং সেটা 3 খণ্ড অলরেডি বেরিয়ে গেছে। 4র্থ খণ্ড হয়তো 2-1 মাসের মধ্যে বেরিয়ে যাবে এবং বের হলে অন্তত আমার মনে হয় যে প্রথম বাঙালিরা গোটা অথর্ববেদটা টেক্সট সহ করতে পারবেন, যেটা এখনো পর্যন্ত আমাদের বাংলা সাহিত্যে কোনো অনুবাদ নেই। যদি ইংলিশতে আছে, জার্মান ভাষায় আছে, অনুবাদ আছে অনেক, কিন্তু ইংলিশে খুব ভালো অনুবাদ আছে হিন্দিতে, কিন্তু বাংলাতে নেই। যেটুকু ছিল সেটুকু অত্যন্ত খারাপ। 2 জন পড়েছিলেন, একজন দুর্গাদাস লাহিড়ী আর একজন হচ্ছেন বিজন বিহারী গোস্বামী, কিন্তু সেই অনুবাদগুলো বলা উচিত না আমাদের সম্পূর্ণ দোষ। সেগুলো ইনকমপ্লিট, অসম্পূর্ণ এবং যথার্থ না। ইংরেজি উদ্ভাবক আছেন জানেন যে ট্রান্সলেশন কাকে বলে। সো অ্যাজ ফার অ্যাজ পসিবল ইট শুড বি লিটারাল, আক্ষরিক। ইউরোপিয়ানরা সেরকমই অনুবাদ করে। তারা অনুবাদ করার সময় যে শ্লোক বা যে ভার্সটা আছে, যে বন্ধুটা আছে, তার একদম যত কাছাকাছি সম্ভব অনুবাদ করাটাই হচ্ছে অনুবাদকের দায়িত্ব। এই দায়িত্ব এরা পালন করেননি, কিন্তু ইংরেজিতে সেরকম অনুবাদ আছে। আমিও চেষ্টা করছি যথাসম্ভব আক্ষরিক অনুবাদ করতে এবং তার জন্য খুব পরিশ্রম আমাকে করতে হয়েছে। এনিওয়ে, তো সুতরাং আমি বেদ চর্চা করছি এবং অথর্ববেদ চর্চা করছি এই ধরুন 30-35 বছর ধরে করেই যাচ্ছি।
তো যদি আমি একটা হিসেব দিই ক্লাসের মধ্যে যখন পড়াই, তখন বলি আমরা যে বেদটা বর্তমানে দেখতে পাই এটা লেস দেন 2%। অর্থাৎ আমরা যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই যে 4টে বেদের যে পাঠ্যক্রম, যে টোটাল কালেকশন, হ্যাঁ, যেটা রামকৃষ্ণ মিশন বের করছেন 55 খণ্ডে শুধু বৈদিক সাহিত্য, সেই 55 খণ্ড যদি ধরা হয় তাহলে সেই 55 খণ্ড হচ্ছে লেস দেন 2%। অর্থাৎ আমাদের কাছে যা তথ্য আছে তাতে 98% বেদ লস, এবং সে হয়তো আর 2-4% হয়তো কোনো ভাবে উদ্ধার করা যেতে পারে, তার বেশি আর উদ্ধার করা যাবে না। এই জন্যই ভরদ্বাজ যে সত্যি করেই মানে তিনি যে বিনয় প্রকাশ করেছিলেন তা নয়, তিনি সত্যিই দেখেছিলেন যে এত বড় বৈদিক সাহিত্য কোনো কারো পক্ষে করে ওঠা সম্ভব নয়। এই জন্যে পরবর্তী যুগে বেদব্যাস করবেন, তিনি বেদটাকে ভাগ করে দেন, হ্যাঁ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ ভাগ করে দিয়ে তারপর সম্প্রদায় তৈরি হলো। অর্থাৎ ঋগ্বেদের 21 ভাব বিচার, মানে ঋগ্বেদেরই 21টা স্কুল তৈরি হলো, হ্যাঁ, তারপরে 21শতম অধ্যয়ন শাখা, হ্যাঁ, যজুর্বেদের জন্য 100টা শাখা, 100টা স্কুল তৈরি, হ্যাঁ, সহস্রবর্ধমান সামবেদ, সামবেদের স্কুল তৈরি হলো 1000টা, যেহেতু গানের তো গানের একটু এদিক ওদিক হয়ে সব ঘরানা চেঞ্জ হয়ে যায়, এই জন্য 1000টা স্কুল তৈরি হলো সামবেদে। আর নবধা অথর্ববেদের 9টা স্কুল তৈরি। এইবার টোটাল এই যে রেকর্ডেড স্কুল, পতঞ্জলি মহাভাষ্যে যে রেকর্ডটা আছে, সেই রেকর্ডেড স্কুল থেকে আমরা দেখতে পাচ্ছি তার মাত্র 2% আমাদের হাতে রয়েছে, বাকিগুলো আর নেই। এগুলো রেকর্ডেড, নন রেকর্ডেড মানে যা ছিল সে তো পরম্পরা হারিয়ে গেছে। প্রথম পক্ষে আসি, এই যারা মনে করেন যে বেদ হচ্ছে অপৌরুষেয় এবং অনন্ত, তাদের মতে বেদের কোনো কাল থাকা সম্ভব নয়, কারণ বেদ কেউ লেখেননি। ইট ওয়াজ নেভার কম্পোজড বাই এনি, হ্যাঁ, কেউ কম্পোজ করেননি। ঋষিরা তাদের চোখের সামনে যেসব মন্ত্রগুলো লিখেছেন সেইগুলোই তারা শিষ্য পরম্পরায় শিখিয়ে গেছেন, লেখেননি। মানে এটা ভাবলে একটা ফ্যান্টাস্টিক লাগে। এই যে আমি ছাত্রছাত্রীদের জন্য বলছি, নবছাত্রীদের জন্য নয়, আমি যখন ছেলেদের বলি যে একটা গোটা সূত্র অন্তত মুখস্থ করি, মানে 10-12টা মন্ত্র, তা দেখা যায় যে গোটা 2 করে, তারপর আর বাকিগুলোতে মানে আটকে যায়, হ্যাঁ, আর বাকিগুলো মনে পড়ছে। এইবার একটা সাধারণ ভাবুন যে যারা 10টা মন্ত্র আজকালকার দিনে আমরা মুখস্থ করে উঠতে পারছি না, সেইখানে ঋগ্বেদের 10,000 মন্ত্র পরপর একদম হুবহু তারা হান্ড্রেডস অফ ইয়ার করে চলেছে, মানে 100 বছর ধরে তারা পরম্পরা ক্রমে কিন্তু রেকর্ড করে রেখেছে। লেখা তো শুরু হলো ধরুন 1000-1200 বছর আগে, তার আগে আমরা লেখা পাচ্ছি না, মানে বেদের লেখা পাচ্ছি না, কোনো পুঁথি পাচ্ছি না, যার বয়স খুব 1000-1200 বছর। তার আগে 3000 বছর ধরে শুধু ওরাল ট্র্যাডিশন, এবং হুবহু 10,000 মন্ত্র ঋগ্বেদের, অথর্ববেদের 6,000 মন্ত্র, যজুর্বেদের 5,000 মন্ত্র, এইসব সম্প্রদায়গুলো তারা হুবহু শিখিয়ে গেছে। এখন আমরা মনে করতে পারি যে এটা অসম্ভব হয়তো, কিন্তু অসম্ভব ছিল না। প্রত্যেকেই দেশ এবং বিদেশে সবাই স্বীকার করেছেন যে অন্তত 400-500 বছর বা হয়তো 1000 বছর বেদ শ্রুতি আকারেই ছিল। বেদের এই জন্য আর একটা নাম হচ্ছে শ্রুতি। কেন? এটা ওই গুরু শিষ্য পরম্পরাতে শেখানো হয়ে এসেছে, তাদের তার কোনো কাল নেই। এই হচ্ছে একটা পক্ষ। এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে, এই পক্ষটা আরম্ভ হলো মোটামুটি আমাদের কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হওয়ার পর 1784-এতে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই নামে, যেটা আজকে আমরা এশিয়াটিক সোসাইটি বলে 1 নম্বর পার্ক স্ট্রিটে গিয়ে দেখি, এই পার্ক স্ট্রিটে উইলিয়াম জোন্স, তিনি আসলে একজন বিচারক ছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট, কলকাতায় যখন সুপ্রিম কোর্ট ছিল,
সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি দেখলেন যে বিচার করতে গেলে আমাকে তো ভারতীয় আইন কানুন, যেটা হিন্দুদের আইন কানুন, মুসলমানদের আইন কানুন, যেটা আরবিক পার্সিয়ানে লেখা, হিন্দুদের আইন কানুন যেটা সংস্কৃত লেখা, সেগুলো আমি বিচার না করে আমি দেব কি করে? মুশকিল। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে এসেছেন এখানে। কেননা ধরা যাক আমি মারা গেলাম, আমার 3 ছেলে, আমার ভাই আরো রয়েছে, তখনকার দিনে অনেক বিয়ে থাকতো, 2-3টে বউ আছে, তাহলে কার ভাবে কতটা পড়বে এইটা বিচার করতে গেলে তো ওই বই লাগবে। সেই জন্য তিনি ঠিক করলেন যে এমন একটা ইনস্টিটিউট তৈরি করতে হবে যেখানে সংস্কৃত এবং অ্যারাবিক ফার্সি, মানে পরবর্তীকালে ওখানে বলা হয়েছিল এনিথিং আন্ডার দ্য সান, অর্থাৎ ভারতবর্ষের আকাশে যা আছে সব ওই এশিয়াটিক সোসাইটির মধ্যে পড়ানো হবে। এবং 1786-এ তিনি একটা লেকচার দিলেন। লেকচারটা হচ্ছে এরকম যে, লেকচারগুলো অনেক লেখা আছে অনেক বইতে, যারা লিঙ্গুইস্টিক্স পড়ো, মানে বিএ ক্লাসে, এমএ ক্লাসে লিঙ্গুইস্টিক্সের বইয়ে একটা ভুলে দেখে নিতে হবে। হ্যাঁ, যে কোনো ভাষাতত্ত্ব, ভালো ভাষাতত্ত্বের বইয়ে যেটা আছে, আমি সেটা বাংলা বলেছি। তিনি বলছেন যে ভারতবর্ষে সংস্কৃত নামে একটি ভাষা আছে, এই ভাষাটা গ্রিক ভাষার চেয়েও অনেক বেশি, যাকে বলে অ্যাকিউরেট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ভাষার চেয়েও অনেক বেশি সূক্ষ্ম, এবং দুটো ভাষাকে যদি আমি মেলাই তার চেয়ে অনেক বেশি পারফেক্ট। মানে একজন বিদেশি বলছেন, তখন আমাদের সংস্কৃত চর্চার আমি এখন বাইরে, তিনি বলছেন, এবং মনে হয় যে আমাদের ইউরোপের যে ভাষাগুলো আছে তার যে আদি এবং সংস্কৃত ভাষা, এদের বোধহয় একটা কমন সোর্স ছিল। এবং উনি বলছেন দ্য রুট প্রবাবলি হ্যাজ বিন লস্ট, এটা বলছেন। অর্থাৎ ইউরোপের যে প্রধান ভাষাগুলো আর এই সংস্কৃত ভাষার মধ্যে এতটাই সিমিলারিটি আছে যে খুব সম্ভব এইসব ভাষাগুলো একটা কমন সোর্স ছিল, যেটা মে হ্যাভ বিন লস্ট। এই তো বলে তিনি চলে গেলেন, তিনি আর বিশেষ কিছু করলেন, কারণ তিনি মারা যান অল্প বয়সে, তিনি মারা যান। তো এই তার যে বক্তৃতাটা, এই বক্তৃতাটা তখনকার দিনে এসে সোসাইটির যে বক্তৃতা ইউরোপের পৌঁছে,